নমস্কার। আমাদের দেশের কিছু বামপন্থীরা তারা এই কাশ্মীর ইস্যুতে তারা মুখ খুলছে এবং মুখ খুলে তারা সরকারের কাছে কিছু প্রশ্ন করছে। এইবার তাদের প্রশ্ন কি নিয়ে? তাদের প্রশ্ন হচ্ছে আমাদের দেশের প্রতিরক্ষা বাহিনী নিয়ে, তাদের ডিপ্লয়মেন্ট নিয়ে এবং তাদের সিদ্ধান্ত নিয়ে যে সিকিউরিটি এজেন্সি তারা ফেল করেছে, ইন্টেলিজেন্স এজেন্সি তারা ফেল করেছে, কেন আর্মি ডিপ্লয়মেন্ট ছিল না ওখানে, এই ধরনের নানান রকমের প্রশ্ন। কারা প্রশ্ন করছে? লেফটিস্ট। এবার এই লেফটিস্টদের কীরকম চরিত্র একবার দেখুন। এই লেফটিস্টরা, তাদের এক্সট্রিম লেফটিস্ট একটা গভর্নমেন্ট চলে, সেটা হচ্ছে আমাদের এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ চীন। এবার এই লেফটিস্টদের গভর্নমেন্টের আন্ডারে তাদের আর্মির বিরুদ্ধে, তাদের আর্মিদের ডিপ্লয়মেন্ট, তাদের ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন করার ক্ষমতা বা সেই সরকারের বিরুদ্ধে প্রশ্ন করার ক্ষমতা কারো আছে? তারা ছাত্র বিপ্লবের জন্যে রাস্তায় যখন নেমেছিল, সেই ছাত্রদের উপরে গুলি করে দিয়েছিল, তখন এদের প্রতিবাদ নেই, প্রতিবাদ করতে এরা সাহসও দেখায়। কিন্তু এরা ভারতবর্ষে বসে এরা বলবে যে কেন ওখানে 100 মিটার পরপর যেখানে কাশ্মীরে মানে আর্মিদের রাখা হয়, এবার এখানেও এই আর্মি ডিপ্লয়মেন্টের দিয়েও কিভাবে লেফটিস্টদের ডাবল গেম আপনারা দেখুন, তাদের সুবিধা মতো কীভাবে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। এই লেফটিস্টরাই তারা বলতো যে আর্মিরা নাকি ওখানে রেপ করে, মেয়েদেরকে নাকি রেপ করে। সেই আর্মিদের কথাই বলছে আজকে তারা যে আর্মির ডিমান্ড করছে। এতদিন পর্যন্ত তারা বলতো যখন কাশ্মীরে 370 ধারা অবলুপ্তি হলো, যখন সেন্ট্রাল গভর্নমেন্ট তারা ওখানে পুরোপুরি রাজ্যপালের মাধ্যমে সরকার চালাচ্ছিল কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্যে, তখন বলছে এখানে আর্মিরা নাকি মহিলাদের বাড়িতে ঢুকে রেপ করছে। আজকে সেই সেকুলারগুলো বা সেই বামপন্থীগুলো বলছে কেন আর্মি নেই? তখন তারা বলছে যে একটা মানুষ যদি টয়লেটে যায় সেখানেও আর্মি দাঁড়িয়ে থাকে। আজকে তারা বলছে যে কেন আর্মি ছিল না। আবার আশ্চর্যজনকভাবে তারা বলছে যে কাশ্মীরে নাকি 100 মিটার পরপর আর্মি থাকে। এবার এরা নিজেদেরকে বামপন্থী মনে করে। এবার বামপন্থীদের যে শিক্ষা দীক্ষা কতটা আছে সেটা আপনারা বলতে পারবেন, কিন্তু আমার যুক্তিতে বা আমার বুদ্ধিতে যেটা বলে যে 100 মিটার পর্যন্ত, 100 মিটার পরপর কোনো দেশে, কোনো রাজ্যে, কোনো শহরে প্রোটেকশন দেওয়াটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? একটা জম্মু কাশ্মীরের কাশ্মীর এলাকায় কতটা এরিয়া রয়েছে, এই সমস্ত জায়গায় 100 মিটার পর পর আর্মি রাখা সম্ভব? তাহলে আমাদের তো 30-40 কোটি আর্মি লাগবে, দেশের অর্ধেক লোককে তো আর্মিতে লাগাতে হবে। তাহলে এটা সম্ভব প্র্যাকটিক্যালি? ফলে 100 মিটার পর পর আর্মি রাখা হতো বা রাখা হয়, এটা ভুল তথ্য। যেখানে যেখানে প্রয়োজন, যে সমস্ত জাংশন পয়েন্টগুলো, ব্যস্ততম রাস্তা, ব্যস্ততম জায়গা, ধর্মীয় স্থান, যেখানে মানুষ পর্যটন কেন্দ্র, পপুলার পর্যটন কেন্দ্র, বাজার, এই সমস্ত জায়গাতে যেখানে বকলমে বলা যায় মানুষের আনাগোনা বেশি, সেই সমস্ত জায়গাতে এবং যেখান দিয়ে এরা ইনফিল্ট্রেট করতে পারে, অর্থাৎ অনুপ্রবেশ করতে পারে, সেই সমস্ত জায়গাতে সিকিউরিটি বেশি ছিল। এবার যেখানে ঘটনা যে জায়গাটায় ঘটেছে, সেই ঘটনার সেই দিন ইন্টেলিজেন্স ফেইলার, কতটা ফেইলার সেটা তো আলাদা বিষয়, কিন্তু 100 মিটার পর পর আর্মি ছিল। আজকে তারা আর্মির ডিমান্ড করছে, কেন ওখানে আর্মি ছিল না? এরাই বলতো যে কেন কাশ্মীরে এত আর্মি থাকবে। এরাই বলতো যে কাশ্মীরের মানুষ ওখানে আজাদি চাইছে, তারা পাকিস্তানের পতাকা তুলতে চাইছে, কেন তাদেরকে জোর করে ভারতের পতাকা তোলানো হচ্ছে? এই বামপন্থীগুলো বলতো। অর্থাৎ এদের যে ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স, নিজেদের স্বার্থে যখন নিজের যেমন প্রয়োজন তখন আমি রাতকে দিন, দিনকে রাত করে দেবো। মানুষ এতটা বোকা নেই। আমি তো মনে করি এই সিচুয়েশনে, ক্রিটিক্যাল সিচুয়েশনে যারা দেশের সরকারের বিরুদ্ধে আঙুল তুলবে বা দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করবে, তারা তো পরোক্ষভাবে দেশের যারা শত্রু তাদের হাতে তারা অস্ত্র তুলে দিচ্ছে। এদের বিরুদ্ধে তো দেশদ্রোহী মামলা হওয়া উচিত। যদি কোনো জায়গাতে ইন্টেলিজেন্স ফেইলার থাকে, তার জন্য পরবর্তীতে কমিশন হতে পারে। রাজ্য সরকার আছে, এখানে অনেকেই ভুলে যাচ্ছে যে সেখানে বিজেপির কিন্তু স্টেট গভর্নমেন্ট নেই। 370 ধারা তুলে দেওয়ার পরে বিজেপি এবং কেন্দ্র সরকার চাইছিল আরও কিছুদিন ওখানে
কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্যে রেখে তারপরে ওখানে নির্বাচন যেতে। এরা বারবার বলছিল নির্বাচন করতে হবে, নির্বাচন করতে হবে, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন হলো। স্টেট গভর্নমেন্টের ভূমিকা আছে, ইন্টেলিজেন্স স্টেট গভর্নমেন্ট দেখে, ল অ্যান্ড অর্ডার স্টেট গভর্নমেন্টের কিছুটা পার্ট জম্মু কাশ্মীরে আছে। ফলে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট তারা ফেল করেছে, কিন্তু এই লোকগুলোই যখন বামফ্রন্টের অ্যালায়েন্স গভর্নমেন্ট ছিল কেন্দ্রে, মনমোহন সিং যখন ডক্টর মনমোহন সিং যখন প্রাইম মিনিস্টার, তখন যে সিরিয়াল ব্লাস্টিং হয়েছিল বা তাজ হোটেলের যে অঝরে মৃত্যু হয়েছিল, গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল ভারতীয়দের প্রায় 230-40 জনকে, সেই সময় কিন্তু এরা এই ধরনের প্রশ্ন করেনি। কারণ কি, তখন তাদেরও শরিকানা ছিল সরকারের সঙ্গে। ফলে এদের কথায় খুব বেশি বিপ্লবী হওয়ার কোনো মানে হয় না। এরা এদের প্রয়োজনে এরা চীনকে সাপোর্ট করবে, আবার চীনের যে ব্যবস্থা, চীনে যেভাবে ওখানে যারা সংখ্যালঘু মুসলিম তাদের ওপরে যেভাবে তারা ধর্মীয় অত্যাচার করে, তার বিরুদ্ধে এরা কথা বলবে না। এরা বলবে ভারতবর্ষের মুসলমান তারা নাকি নিরাপদে নেই। আজকে তো আমরা দেখছি পশ্চিমবঙ্গে, ভাবুন তো এই বামপন্থাগুলো একবারের জন্য বলেছে তৃণমূল সরকার ইন্টেলিজেন্স ফেইলার। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের আমলে মালদা মুর্শিদাবাদে কেন এইভাবে হিন্দুদের বাড়ি ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দিল, কেন মেরে দিল? তাদের দলের সমর্থক বলে দাবি করছে দুজনকে, বাবা এবং ছেলেকে, যে তারা খুন হয়েছে। কারা খুন করেছে তাদের বলার ক্ষমতা নেই, তাদের পরিচয় কি বলার ক্ষমতা নেই। বলছে দুষ্কৃতকারী খুন করেছে। বাড়ির মধ্যে ঢুকে একটা ধর্মের মানুষ তারা রাস্তায় নেমে আন্দোলনের নামে তারা তাণ্ডব চালিয়েছে এবং সেই তাণ্ডব থেকে তাদেরকে মেরে দিল। তাদের দলের কর্মীর প্রতি এদের সহানুভূতি নেই। ডেড বডি নিয়ে আমার দলের কর্মী মারা গেছে, এইটুকু। মারল কারা, কি তার পরিচয়, এটা এদের বলার ক্ষমতা নেই। এটা হচ্ছে বামপন্থা। এই বামপন্থাকে নিষিদ্ধ করা উচিত। আবার বলছি, ভারতবর্ষের মতন জায়গায় বামপন্থাকে নিষিদ্ধ করা উচিত। ভারতবর্ষের ডেভেলপমেন্টে যদি প্রধান এবং অন্যতম প্রধান শত্রু কেউ থাকে, সেটাই বামপন্থা। বামপন্থা মানসিকতার মানুষগুলো। এরা 34 বছর বাংলায় ক্ষমতায় ছিল। 34 ইয়ার্স, ভাবতে পারেন যে একটা মানুষ জন্মের পরে 34 বছরে তার মধ্যে প্রায় বার্ধক্য চলে আসে, আর একটা সরকার 34 বছর একটানা ক্ষমতায়, এবং তার আগে তারা 15 বছর বিরোধী আসনে। এতদিন পর্যন্ত এরা লং টার্ম তারা বাংলা রাজনীতির সঙ্গে যুক্ত। সেখানে বাংলার কি কর্মসংস্থান তারা করেছে, কি কর্মসংস্থান করেছে? আজকে বড় বড় কথা, ছোট আঙিরিয়ার কথা আমরা ভুলে গেছি। যে বিরোধী দলকে ভোট দেওয়ার কারণে জ্যান্ত কই মাছ গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল সিপিএম। আমরা ভুলে গেছি ছাইবাড়ি হত্যাকাণ্ড, আমরা ভুলে গেছি বিজন সেতুর হত্যাকাণ্ড, আমরা কি ভুলে গেছি সুন্দরবনের মরিচঝাদু হত্যাকাণ্ড? ভুলে গেছি আমরা এগুলো ভুলিনি। তোমাদের অত্যাচার আমরা ভুলিনি। ফলে আজকে তোমরা বড় বড় কথা বলছো সরকারের বিরুদ্ধে, তাদের ইন্টেলিজেন্স ফেইলারের কথা বলছো। তোমরা নিজেদের স্বার্থে কথা বলো, তোমরা নিজেদের স্বার্থে চলো। তোমাদের সাথে বাংলার ডেভেলপমেন্টের সম্পর্ক নেই। যদি থাকতো, 34 বছর একটা দেশকে, একটা রাজ্যকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য যথেষ্ট। তোমাদের আমলে বাংলায় কি অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছে? বাংলার মানুষের জন্য কি করেছো? আজকে চিৎকার করে বলো লড়াইটা ভাতের, লড়াইটা জাতের নয়। 34 বছর ক্ষমতায় ছিল, তখন লড়াইটা ভাতের করতে পারোনি। গরিব মানুষকে পিঁপড়ের ডিম খেয়ে বাঁচতে হয়েছে তোমাদের আমলে। বাংলার কোনো রাস্তা পাকা ছিল না, সমস্ত রাস্তা কাদা ছিল। গ্রামের সঙ্গে শহরের কোনো যোগাযোগ ছিল না। গ্রামের মানুষ শহরে যেতে পারতো না, শহরের মানুষ গ্রামে আসতে পারতো না। সারা বছরে ইলেকট্রিক মাঝে মধ্যে আসতো, বিদ্যুৎ মাঝে মধ্যে আসতো, বেশিরভাগ সময় থাকতো না বিদ্যুৎ। স্কুলের কোনো বিল্ডিং ছিল না, স্কুলে পড়াশোনা করার জায়গা ছিল না। আজকে দেশ এগিয়ে যাচ্ছে, তোমাদের সহ্য হচ্ছে না। কারণ তোমাদের রাজনীতি ছিল বরাবর ক্যাপিটালিস্টিকের বিরোধিতা করো। অর্থাৎ দেশের ডেভেলপমেন্টে যারা ভূমিকা রাখবে, যারা ব্যবসা বাণিজ্য করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তুলে দেবে, তোমরা তাদের বিরোধিতা করে রাতের বেলা তাদের কাছ থেকে তোমরা পার্টি ফান্ডে টাকা তুলে দিনের বেলা তাদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলে তোমরা ভোট করতে। এই ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স বাংলার মানুষ বুঝে গেছে। তাই তো তোমরা বিধানসভা শূন্য, লোকসভাতেও শূন্য হয়েছে। আগামী দিন ডাবল শূন্য পাবে। এইটুকু বলার,
দেশের স্বার্থে অন্তত জীবনে প্রথমবার হলেও এই কমিউনিস্টদের কাছে আমি অনুরোধ করব যে দেশের স্বার্থে তো এর আগে কোনোদিন কথা বলো নেই, প্রথমবার তোমরা সুযোগ পেয়েছো এই পাকিস্তানের বিরুদ্ধে, ইসলামিক জঙ্গি বাহিনীর বিরুদ্ধে তোমরা কথা বলো। আমরা মুসলিম বিরোধী নই, কিন্তু যারা ধর্মের নাম নিয়ে মানুষ খুন করে আমরা তার বিরোধী। যারা ধর্ম দেখে দেখে মানুষকে খুন করে আমরা তার বিরোধী। আমাদের চোখ সোজা, যেখানে অন্যায় হবে আমরা বলবো এটা অন্যায় হয়েছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং সেই কমিউনিস্টদের কাছে পৌঁছে দেবেন। কমিউনিস্টদের বক্তব্য আমরা শুনি। ধন্যবাদ।